আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের বিজ্ঞান বিষয় পরীক্ষাটা হবে 13 জুলাই। ষষ্ঠ শ্রেণী অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী তোমাদের বিজ্ঞান সিলেবাসটা হচ্ছে 1 থেকে 43 পৃষ্ঠা পর্যন্ত। এবং এই যে সিলেবাসটা, এটা হচ্ছে তোমাদের বিজ্ঞান অনুশীলন বই, ঠিক আছে? কারণ তোমাদের দুইটা বিজ্ঞান বই আছে, একটা হচ্ছে অনুশীলন বই আর একটা হচ্ছে অনুসন্ধান বই। তো অনুশীলন বই থেকে তোমরা হচ্ছে এই 1 থেকে 43 পৃষ্ঠার মধ্যে কোন কোন বিষয় পড়বে সেগুলো নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। কেননা সরকার থেকে এখন পর্যন্ত তোমাদের কোনো অ্যাসাইনমেন্ট বা কোনো প্রশ্ন দেওয়া হয়নি যেগুলো দ্বারা তোমরা নিজেদের প্রিপারেশনটা নিবে। তোমাদের পরীক্ষার আগের দিন সরকার থেকে কিছু নির্দেশনা দেওয়া হবে, তখন সেটা নিয়ে আমি ভিডিও তৈরি করে দেব। আপাতত তোমরা হচ্ছে এই ভিডিওতে যে বিষয়গুলো দেখাবো বা যেই প্রশ্নগুলো তোমাদের বেশি বেশি করে পড়তে বলবো সেগুলো প্র্যাকটিস করো, পরীক্ষার জন্য খুব ভালো একটা প্রিপারেশন হবে আশা করি, ঠিক আছে? তো প্রথমে তোমাদের বইয়ের এই যে অনুশীলনী বই যেটা আছে বিজ্ঞান, এই বইয়ের সূচিপত্র দেখে নেওয়া যাক। অধ্যায় 1 বা অভিজ্ঞতা 1 আকাশ কত বড়। অধ্যায় 2 আমাদের জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি। অধ্যায় 3 গতির খেলা। এই তিনটা অধ্যায় নিয়েই হচ্ছে তোমাদের ষান্মাসিক মূল্যায়ন কার্যক্রমটা সম্পন্ন হবে। অধ্যায় 1 বা অভিজ্ঞতা 1 এর নাম হচ্ছে আকাশ কত বড়। এখান থেকে তোমাদের যে কাজগুলো করতে হবে, অনুশীলন বইয়ের 9 পৃষ্ঠার কাজটা করবে। তারপর হচ্ছে অনুশীলন বইয়ের 10 থেকে 12 পৃষ্ঠার কাজ করবে। শুরুতেই চলো আমাদের মাথার উপরে আকাশটাকে দেখি। আকাশের দিকে তাকালে আমরা কি দেখতে পাই, চট করে নিচের ছকে লিখে ফেলো। তো এই কাজটা করবে, এটা আছে তোমাদের বইয়ের 6 পৃষ্ঠায়, যে দিনের আকাশে কি দেখি এবং রাতের আকাশে কি দেখি। তারপর তোমাদের অনুসন্ধানী পাঠ বইয়ের 2য় অধ্যায়ে বিশ্বজগতের ধারণার ক্রম বিবর্তন অংশে যা লেখা আছে সেগুলো ভালো করে পড়ে এই প্রশ্নগুলো উত্তর দেবে, যেটা রয়েছে তোমাদের বইয়ের 9 পৃষ্ঠায়। বিশ্বজগতের গঠন নিয়ে মানুষের ধারণা আগে কী ছিল, সূর্যকেন্দ্রিক মডেলের ধারণা কিভাবে এলো, পৃথিবী কেন্দ্রিক মডেল থেকে সূর্যকেন্দ্রিক মডেলের ধারণায় বিবর্তনের পক্ষে যুক্তি কী কী ছিল। তারপর তোমরা দেয়ালে যে কোনো একটা কর্নারে সৌরজগতের গ্রহসমূহ শিরোনাম একটা বোর্ড বানাবে। তোমাদের এটা একটা প্র্যাকটিক্যাল কাজ, যেহেতু তোমাদের হচ্ছে পরীক্ষার সময়সূচি 2 ঘন্টা লিখিত পরীক্ষা আর 3 ঘন্টা হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা। সো এই প্র্যাকটিক্যাল পরীক্ষা বা ব্যবহারিক কাজে তোমাদের কিন্তু এই ধরনের কিছু কাজ করতে দেওয়া হতে পারে, সেগুলো ভালো করে দেখে রাখবে। তো এখানে তোমরা যে কাজগুলো করবে, অনুসন্ধানী পাঠ বই থেকে সৌরজগৎ অংশটুকু পড়ে এই ছকগুলো পূরণ করতে হয় কীভাবে সেগুলো শিখে নেবে। 12 থেকে 13 পৃষ্ঠায় কাজটা রয়েছে যে গ্রহের নাম, পৃথিবীর তুলনায় সেই গ্রহটা কতগুণ বড় বা ছোট, তার গঠন কেমন, গ্রহের তাপমাত্রা কেমন, সূর্য থেকে কত দূরে অবস্থিত, উপগ্রহ কয়টি সেই গ্রহের, বায়ুমণ্ডল আছে কিনা, দিনের দৈর্ঘ্য কত ঘন্টা এবং বছরের দৈর্ঘ্য কত। এই কাজগুলো তোমরা অবশ্যই করবে, খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ। তারপর তুমি আর তোমার পাশে সহপাঠী মিলে তারার এই বিন্যাসগুলো থেকে ছবি আর গল্প তৈরির চেষ্টা করে দেখো। তো এই কাজটা তোমরা করবে, যেটা আছে তোমাদের বই 15 পৃষ্ঠায়। তারপর 17 পৃষ্ঠায় আরেকটা ইম্পর্টেন্ট কাজ আছে, যে বাংলা বর্ষপঞ্জি এবং জ্যোতিষবিদ্যা বা ভাগ্য গণনা কীভাবে এলো, কী কাজে এটা ব্যবহার করা হয় এবং এদের বৈজ্ঞানিক কোনো ভিত্তি আছে কিনা, এই প্রশ্নের উত্তরগুলো তোমরা খুঁজে বের করবে। তারপর 18 পৃষ্ঠায় আরেকটা কাজ আছে, যে প্রচলিত অবৈজ্ঞানিক চর্চা বা কুসংস্কার নির্দিষ্ট ঘটনা প্রমাণ যেখানে এই চর্চার নজির দেখেছো, অবৈজ্ঞানিক বা কুসংস্কার প্রসূত মনে করার পেছনে যুক্তি কী, তোমার দায়িত্ব কী হওয়া উচিত, এই যে প্রশ্নগুলোর উত্তর তোমাকে হচ্ছে শিখতে হবে। তারপর আমরা অভিজ্ঞতা 2-এ চলে যাই, যার নাম হচ্ছে আমাদের জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি। এখান থেকে যে কাজগুলো করবে, অনুশীলনী বই 27 এবং 28 পৃষ্ঠার কাজ, অনুশীলনী বই 23 পৃষ্ঠার কাজ, অনুশীলন বই 27-28 পৃষ্ঠার কাজ, 29 পৃষ্ঠার কাজও করতে হবে। তো এগুলো আর কি। তো দেখি আমরা তোমাদের বই থেকে 22 পৃষ্ঠায় একটা কাজ আছে, কিছু প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে, যে সত্যিকার বিজ্ঞানীদের মধ্যে কোন কোন বৈশিষ্ট্য দেখা যায়, চাইলেই কি যে কেউ বিজ্ঞানী হতে পারে, বৈজ্ঞানিক গবেষণা কি সবসময় অনেক আধুনিক ল্যাবরেটরি বা যন্ত্রপাতির প্রয়োজন হয়। তারপর হচ্ছে স্যার আইজ্যাক নিউটন ও হরিপদ কাপালির বৈজ্ঞানিক গবেষণার প্রক্রিয়ার মধ্যে কী কী মিল আছে সেগুলো তোমাকে খুঁজে বের করতে হবে। এরপর হচ্ছে এখানে একটা কাজ আছে, কাজটা তোমরা করবে, যে এক টুকরো কাগজ আর কলম ছেড়ে দিয়ে নিজেই দেখো যে কোনটা আগে পড়ে, কাগজের টুকরো আগে পড়েছে নাকি কলম আগে পড়েছে নাকি দুটি বস্তু একই সাথে পড়েছে। তো এই কাজগুলো বোঝার জন্য তোমাদের হচ্ছে বৈজ্ঞানিক অনুসন্ধান নিয়ে আরও আলোচনা যাবার আগে একটা ঘটনা জানতে হবে পড়ন্ত বস্তু নিয়ে, যে উপর থেকে একটা হালকা এবং ভারী বস্তু একসাথে ছেড়ে দিবে, সে কোনটা আগে পড়বে সেই নিয়ে এই পরীক্ষণটা তোমাদের হয়তো বা করানো হয়েছে। যদি করানো না হয়ে থাকে তোমরা নিজ দায়িত্বে এগুলো ভালো মতো বুঝে যাবে, ঠিক আছে? এবার অনুসন্ধানী পাঠ বই থেকে বৈজ্ঞানিক অনুসন্ধানের অংশটুকু পড়ে নাও। তারপর বিস্তারিত বর্ণনা করে তোমরা এই প্রশ্নগুলো উত্তর দিবে, যে পড়ন্ত বস্তুর সূত্রটা কি, তোমার একটু আগের পরীক্ষার ফলাফল কী ছিল ভেবে দেখো তো, সূত্রের সাথে তোমার নিজের অভিজ্ঞতা কি মিলছে কি না। তারপর পড়ন্ত বস্তুর সূত্র কিভাবে এলো,
তুমি কি এই সূত্রের সাথে একমত? তোমার সিদ্ধান্তের সপক্ষে যুক্তি দাও। তারপর গ্যালিলিওর পরীক্ষা সম্পর্কে তো জানলে। এরকম বৈজ্ঞানিক অনুসন্ধান পরিচালনা করতে হলে কয়েকটি ধাপ অনুসরণ করতে হয়। অনুসন্ধানী পাঠ বই থেকে এই ধাপগুলো একবার পড়ে নাও। তারপর হচ্ছে তুমি এই প্রশ্নগুলো উত্তর করবে যে নিচে বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপগুলো দেওয়া আছে, কোন ধাপে বিজ্ঞানী হরিপদ কাপালি কী করেছেন তা নিয়ে আলোচনা করে এখানে লিখবে। যে একটি সমস্যা বা প্রশ্ন ঠিক করা, যার সমাধান বা উত্তর বের করতে হবে। এক্ষেত্রে বিজ্ঞানী হরিপদ কাপালি যা করেছেন। তারপর এই সম্পর্কে যা কিছু গবেষণা হয়েছে তা জেনে নেওয়া। প্রশ্নটির একটি সম্ভাব্য ব্যাখ্যা দাঁড় করানো। সম্ভাব্য ব্যাখ্যাটি সত্যি কিনা সেটা পরীক্ষা করে দেখা। পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে একটি সিদ্ধান্ত নেওয়া। সবাইকে ধারণাটি জানিয়ে দেওয়া। এই কাজগুলো তোমাদের করতে হবে। এখানে কিছু প্রশ্ন আছে, এগুলো উত্তর তোমাদের খুঁজে বের করতে হবে। যে বিজ্ঞান আমাদের জীবনে সরাসরি কীভাবে কাজে লাগে তা কি কখনো ভেবে দেখেছো? বিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে আমাদের প্রতিদিনের জীবনকে কীভাবে আমরা সহজ করি তার কয়েকটি উদাহরণ কি ভাবতে পারো? এই জন্য তোমরা এখানে এই কাজটা করবে যে বিজ্ঞানের জ্ঞান কাজে লাগিয়ে জীবনে কোন কোন ক্ষেত্রে আমরা সরাসরি আমাদের প্রয়োজন মেটাই। তারপর আরও কিছু প্রশ্ন আছে, 27 থেকে 28 পৃষ্ঠার এই ছকটা পূরণ করলে এই প্রশ্নের সমাধান করা হয়ে যাবে। কিছু প্রযুক্তির নাম লিখবে, এই প্রযুক্তিটির বিভিন্ন ব্যবহার লিখবে। প্রযুক্তিটি ব্যবহারের ফলাফল কি ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে সেটা লিখবে, এবং কেন আমরা ভালো বা খারাপ বলছি। তো তোমাদের পরীক্ষায় কিছু প্রযুক্তির নাম দেওয়া থাকতে পারে, বাকি কাজগুলো তোমাদের নিজেদের পূরণ করতে হবে। তো তোমাদের ষান্মাসিক মূল্যায়নের জন্য এটা খুবই একটা ইম্পর্টেন্ট কাজ। তারপর প্রযুক্তির সঠিক ব্যবহার শুধু নিজে করলেই তো হবে না, অন্যদেরকেও সচেতন করতে হবে। সেটা কীভাবে করা যায় তা নিয়ে আলোচনা করে এই ছকটা পূরণ করবে। যে ভালো উদ্দেশ্যে প্রযুক্তির ব্যবহার বাড়াতে আমরা কি করতে পারি, আর অপ্রয়োজনীয় প্রযুক্তির ব্যবহার কিংবা প্রযুক্তির অপব্যবহার কমাতে আমাদের কী কী করার আছে। 29 পৃষ্ঠার এই কাজটাও তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তারপর কিছু প্রশ্ন আছে যে তুমি যে এখানে কাজ করেছো দ্বিতীয় অধ্যায়ে, সেখানে তোমার দলের পরিকল্পনা কী ছিল, কাজটা করতে গিয়ে তোমার অভিজ্ঞতা কেমন হলো, নতুন কী কী শিখলে বা জানলে, আর বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে এমন কোনো প্রশ্ন মাথায় আছে যার উত্তর এখনও মেলেনি। এগুলো হচ্ছে তোমাকে উত্তরগুলো জানতে হবে। তারপর আমরা তৃতীয় অধ্যায়ে চলে যাই, বা অভিজ্ঞতা 3, যার নাম হচ্ছে গতির মেলা। এখান থেকে যে কাজগুলো করবে, অনুশীলন বইয়ের 38 থেকে 41 পৃষ্ঠার কাজ, অনুশীলন বইয়ের 42 থেকে 43 পৃষ্ঠার কাজ। তার মানে 38 থেকে 43 পৃষ্ঠার সবগুলো কাজই তোমাদের কিন্তু ভালো মতো করতে হবে। তাছাড়া তোমাদের বইয়ে চলে যাই আমরা 38 পৃষ্ঠায়। ক্যারামে গুটির সঙ্গে স্ট্রাইকে ধাক্কা লাগার পর স্ট্রাইকের গতিপথ কি পরিবর্তিত হচ্ছে? নিচে ছবি এঁকে দেখাও তো, আর ভেবে বলো কেন গুটিগুলোর গতির দিক পরিবর্তন হচ্ছে। 38 পৃষ্ঠায় এই কাজটা করবে। তারপর আরেকটা কাজ আছে, আচ্ছা ক্যারাম বোর্ডে যে বরিক পাউডার দেওয়া হয়েছিল মনে আছে? বরিক পাউডার কেন দেওয়া হয় বলো তো? না দিলেই বা কী হয়? এর উত্তরগুলো তোমাকে এখানে লিখতে হবে। খেলাধুলা তো অনেক হলো, এখানে হচ্ছে তোমাদের খেলাধুলাকে একটু খুঁড়িয়ে দেখলে কেমন হয়। একটা বাড়ির কাজ ছিল, এই কাজটা তোমরা হয়তো বা করেছো, না করলে এখন দেখে নেবে। যে অনুসন্ধানী পাঠ বই থেকে বিভিন্ন ধরনের গতির অংশটা ভালো করে পড়ে এই ছকটা পূরণ করবে। এখানে হচ্ছে কিছু খেলার নাম লিখবে, সেখানে কি সরল গতি নাকি বক্রগতি নাকি ঘূর্ণন গতি নাকি পর্যায়বৃত্ত গতি, কোন ধরনের গতি সেই খেলা ব্যবহার হয়েছে সেটা হচ্ছে তোমরা এখানে লিখবে। এবার নিচের এই বিভিন্ন ধরনের গতি আর কোন কোন ক্ষেত্রে দেখা যায় তা তোমার পাশের বন্ধুর সঙ্গে আলোচনা করে ছক 8 পূরণ করতে হবে, যেটা আছে তোমাদের বইয়ের 40 পৃষ্ঠায়। বিভিন্ন প্রকার গতির নাম দেওয়া আছে, কিছু উদাহরণ দিবে। সরল গতির উদাহরণ, বক্র গতির উদাহরণ, ঘূর্ণন গতির উদাহরণ, তারপর হচ্ছে পর্যায়বৃত্ত গতির উদাহরণ। তারপর কিছু প্রশ্ন আছে এখানে দেখো, সেগুলো উত্তর তোমাদের খুঁজে বের করতে হবে। তারপর হচ্ছে যেমন এখানে দেখো কি প্রশ্ন আছে, যে ক্যারাম খেলার সময় আস্তে টোকা দিলে গুটি একটু এগিয়ে থমকে যায় না, এটা কেন ঘটে? আবার বরিক পাউডার দিলে কি গুটির দিকের কোনো পরিবর্তন হয়? তারপর অনুসন্ধানী পাঠ বই থেকে বলের ধারণা এবং বিভিন্ন ধরনের বলের অংশটুকু তোমরা পড়ে নেবে। আরেকটা বিষয় দেখো, ক্যারাম খেলার সময় খেয়াল করেছো যে একটা গুটির যত জোরে অন্য একটা গুটিকে ধাক্কা দেয় সেটি তত বেশি গতিতে ছিটকে অন্যদিকে ছুটে যায়। এর কারণ কি? এর কারণ হচ্ছে তোমাদের জানতে হবে। এরপর অনুসন্ধানী পাঠ বই থেকে শক্তির অংশটুকু পড়ে নেবে, সেখান থেকে তোমরা জানতে পারবে যে একটা বল উপর থেকে পড়ছে, বলটা বেশি উপর থেকে পড়লে কি বেশি জোরে পড়বে নাকি যে উচ্চতা থেকে পড়ুক না কেন একই রকম জোরে পড়বে। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা কিন্তু অনুসন্ধানী বইয়ে পেয়ে যাবে। তারপর 42 থেকে 43 পৃষ্ঠায় আরও কিছু কাজ আছে, সেই কাজের উত্তরগুলো তোমরা হচ্ছে এখানে লিখবে এবং এই কাজগুলো শিখে রাখবে। তো শিক্ষার্থীরা, এতক্ষণ আলোচনা করেছি তোমাদের ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের বিজ্ঞান বিষয়ের 13 তারিখ যে পরীক্ষাটা হবে, সেই পরীক্ষার জন্য একটা সিলেবাস দেওয়া হয়েছে 1 থেকে 43 পৃষ্ঠা পর্যন্ত। তো তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের 1 থেকে 43 পৃষ্ঠার মধ্যে কোন কোন বিষয়গুলো তোমাদের অবশ্যই পড়তে হবে, কোন কোন প্রশ্নের উত্তরগুলো তোমাদের জানতে হবে এবং কোন ধরনের প্রশ্ন পরীক্ষা আসতে পারে, সেই বিষয়গুলো নিয়ে এতক্ষণ তোমাদের সাথে আলোচনা করেছি। আশা করি কিছুটা হলো এখান থেকে তোমরা উপকৃত হবে এবং পরীক্ষার জন্য খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারবে। তো সেভাবেই করে প্রিপারেশন নাও।
সরকার থেকে কিছু দেওয়া হলে তা নিয়ে আমি পরবর্তীতে ভিডিও তৈরি করে দিব, ঠিক আছে? তো শিক্ষার্থীরা আজ এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।